নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। মুর্শিদাবাদের জেলায় সাম্প্রতিক অতীতে যে ঘটনা আমরা দেখেছি, ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে অশান্তির আবহ তৈরি হয় মুর্শিদাবাদে, এবং তারপরেই মুর্শিদাবাদের জেলা পুলিশে বেশ কিছু রদবদল করলো প্রশাসন। বিশদে জানবো সেই রদবদল সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদে কয়েকদিন আগেই যে অশান্তির ঘটনা সামনে এসেছিল এবং সেই অশান্তির ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মুর্শিদাবাদের এসপি কে বদল করা হলো এবং একই সঙ্গে জঙ্গিপুর পিডির যিনি এসপি ছিলেন তাকেও বদল করা হয়েছে। এবং এই সূর্য প্রতাপ যাদব যিনি কিনা এসপি মুর্শিদাবাদ ছিলেন, তাকে এর থেকে অত্যন্ত কম গুরুত্বপূর্ণ পদে তাকে দেওয়া হলো। তাকে পাঠানো হলো ব্যাটালিয়নে, পাঠানো হলো কোচবিহারের ব্যাটালিয়নে পাঠানো হলো। এবং আনন্দ রয় যিনি এসপি জঙ্গিপুর ছিলেন, তাকে পাঠানো হলো ইআরএফ 3rd ব্যাটালিয়নে। সালুয়াতে পাঠানো হলো ইআরএফ 3rd ব্যাটালিয়নে, এবং দুজনকেই কিন্তু মূলত ব্যাটালিয়নে দেওয়া হলো, যেটা এসপির থেকে কম গুরুত্বপূর্ণ পদ, সেই দুটি পদে পাঠানো হলো। এবং নতুন যিনি এসপি মুর্শিদাবাদ হলেন তিনি হচ্ছেন কুমার সানি রাজ, যিনি কিনা এসপি রানাঘাট ছিলেন, পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রানাঘাট ছিলেন কুমার সানি রায়, তাকে পাঠানো হলো এসপি মুর্শিদাবাদ করে। এবং একই সঙ্গে ডিসি একদম সাউথ ট্রাফিক গার্ডে ছিলেন, কলকাতার ডিসি ট্রাফিক গার্ড সাউথে ছিলেন অমিত কুমার সাউ, তাকে পাঠানো হলো এসপি জঙ্গিপুর করে পাঠানো হলো। এবং তোমায় জানিয়ে রাখবো, কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে যে ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছিল, যে ধরনের অশান্তি, এবং যেমনটা জানা যাচ্ছিল যে পুলিশ ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক ভাবে সামলাতে পারেনি, এবং সেই কারণের জন্যই এই এত বড় ঘটনা। বারবার কিন্তু প্রশাসনের তরফ থেকে যেটা দেখা গিয়েছিল যে একের পর এক প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার হাতের বাইরে কেউ যাবে না, শান্তির বার্তা দিতে হয়েছিল। এবং তারপরেই এই অশান্তির পরেই কিন্তু এসপি মুর্শিদাবাদ এবং এসপি জঙ্গিপুরকে সরিয়ে দেওয়া হলো এবং কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হলো। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পেহেলগাঁওয়ে রক্ত ঝরার পর চোয়াল শক্ত করে নরেন্দ্র মোদী বলেছিলেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই হুঁশিয়ারির 24 ঘন্টা না পেরোতেই শুরু হলো অ্যাকশন। বোমা বুলডোজারে উড়িয়ে দেওয়া হলো 2 জঙ্গির বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ ও পেহেলগাঁওয়ের ত্রালে 2 সন্ত্রাসবাদীর বাড়িতে হামলা ভারতীয় সেনার। বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি আদিল হোসেনের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে জঙ্গি আসিফ শেখের বাড়ি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে সেনা সূত্রে খবর। ইতিমধ্যে বান্দিপোরায় সেনা অভিযানে মারা গিয়েছে লস্কর জঙ্গিদের অন্যতম মুখ আলতাফ লালি। রাতভর আকাশপথে নজরদারি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. মোদির হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। বোমা বুলডোজারে উড়িয়ে দেওয়া হয় 2 জঙ্গির বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ ও পেহেলগাঁওয়ের ট্রালে 2 সন্ত্রাসবাদীর বাড়িতে হামলা চালায় সেনা। বৃহস্পতিবার গভীর রাতে আদিল হোসেনের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে আসিফ শেখের বাড়ি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে সেনা সূত্রে খবর। জানা গেছে ওই 2 জঙ্গি এই হামলাতেও যুক্ত ছিল। তারা স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাঁও এবং বৈশারণীর অলিগলি নখদর্পণে দুজনেই বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পথঘাট চিনিয়ে সাহায্য করে। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে জঙ্গি হামলা হওয়ার পর থেকেই গুলি বোমার শব্দে ভারী কাশ্মীরের বাতাস। সবুজ পাইন বনে ঘেরা পাহাড়ি এলাকা মুহূর্তে বদলে যায় আতঙ্ক কান্নার শব্দে। সেই পাইনের ঘন জঙ্গলই জঙ্গিদের নিরাপদ আস্তানা। বৃহস্পতিবার থেকে খুলনা, রজস, বান্দিপোরা সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় চলছে সেনা জঙ্গির গুলির লড়াই। হামলায় জড়িত বাকি জঙ্গিদের খোঁজেও চলছে তল্লাশি অভিযান।
ইতিমধ্যেই বান্দিপোরায় সেনা অভিযানে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লালি। আলতাফ লস্করের অন্যতম কমান্ডার এবং রিক্রুটার ছিল বলে জানা গেছে। পেহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যোগ ছিল কিনা খতিয়ে দেখছে সেনারা। রাতভর আকাশপথে নজরদারি এবং টহলদারি শুরু করা হয়েছে বলে জানায় ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই কাশ্মীর পৌঁছলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। নিরাপত্তা ও সামগ্রিক বিষয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। কলকাতা টিভি। দেশে ফিরতে হবে ভারতে থাকা সব পাকিস্তানিদের। পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের অন্যতম প্রতিক্রিয়া ছিল সরকারের এই নির্দেশ। সেই অনুযায়ী পাক ভিসা আগেই বাতিল করেছিল বিদেশ মন্ত্রক। এবার দেশের সমস্ত মুখ্য সচিবদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, ভারত ভূখণ্ডে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে দ্রুত পাকিস্তানে ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। সেই অ্যাডভাইসারি পৌঁছানোর পরপরই পাটনা থেকে 27 জন পাক নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বিহার সরকার। Okay, don't worry. अरे नहीं हम लोग फौज हैं हम लोग। পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ভারত। কার্যত ডিপ্লোম্যাটিক স্ট্রাইকে এই মুহূর্তে হাতিয়ার নয়াদিল্লির। পেহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে বৃহস্পতিবারই পাক নাগরিকদের ভিসা বাতিল করেছিল বিদেশ মন্ত্রক। 27 তারিখ সময়সীমা ধার্য করে পাকিস্তানিদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। সেই মতো ভারত ছাড়তে পাক নাগরিকদের হাতে সময় রয়েছে আর 48 ঘন্টা। ব্যতিক্রম ছিল মেডিকেল ভিসা, তারও সময়সীমা শেষ 29 এপ্রিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ বাড়াতে আরও এক ধাপ এগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কোনো আছিলাতেই যাতে পাক নাগরিকরা নির্দিষ্ট সময়ের পরে এদেশে থাকতে না পারে তা নিশ্চিত করতে রাজ্যগুলির কাছে আবেদন জানিয়েছে নয়াদিল্লির নর্থ ব্লক। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরে তৎপর হয় বিহার। এক্সটেন্ডেড ভিসা নিয়ে বসবাসকারী পাটনার 27 জন পাক নাগরিককে চিহ্নিত করে তাদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নীতিশ কুমারের সরকার। তাদের অধিকাংশই থাকতেন পাটনার সবজিবাগে, কিছু থাকতেন সমনপুরা ও ফুলবাড়ি শরীফে। কেন্দ্রের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য বদ্ধপরিকর স্বরাষ্ট্রমন্ত্রক ও সেই লক্ষ্যে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। পাশাপাশি দুই দেশের নাগরিকদের আসা যাওয়া সুগম করতে আটারি ওয়াঘা সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন করেছে অমিত শাহের মন্ত্রক। কলকাতা টিভি। পেহেলগাঁও কাণ্ডকে ঠিক কিভাবে দেখছে পাকিস্তান? ঠিক কিভাবে দেখছে এই ঘৃণ্য আচরণকে? যাদের AK-47 ঝাঁঝরা করে দিল বেড়াতে আসা নিরীহ মানুষকে, তাদেরকেই বা কি বলছে পাকিস্তান? নানা মুনির নানা মত। তবে এই জঙ্গিপনাকে ঘৃণ্য বলতে চাইছে না ঠিক পাকিস্তানের তরফে কেউই। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তো সরাসরি পেহেলগাঁওয়ের জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলে দিয়েছেন। চমৎকার! যে স্বাধীনতা সংগ্রাম নিরীহ মানুষের রক্ত পাড়িয়ে এগিয়ে চলে, তাকে সমর্থন জানাচ্ছে একজন রাষ্ট্রনেতা। আর কি বলছে পাকিস্তান? সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী তিনি আবার বল ঠেলে দিয়েছেন আমেরিকার কোর্টে। তার বক্তব্য, আমেরিকার নির্দেশেই নাকি গত 3 দশক ধরে এসব ঘৃণ্য কাজ করতে হচ্ছে পাকিস্তানকে। আর পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী তিনি কি বলছেন? তার বক্তব্য, বালুচিস্তানের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই লড়ছে তাতে নাকি মদদ দিচ্ছে ভারত, আর তারই প্রতিশোধ পেহেলগাঁও। না, এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কেউই একথা বললেন না যে পেহেলগাঁওয়ে যা ঘটেছে তা জঘন্য অপরাধ। 2001 সংসদ হামলাই হোক বা 2008 মুম্বাই হামলা, বারবারই সামনে এসেছে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের নাম। পাক মদতপুষ্ট জৈশ, লস্করে তৈবা সহ একাধিক জঙ্গি গোষ্ঠী বিশ্বজুড়ে সন্ত্রাসের সৃষ্টি করেছে। নিজেদের দায়ও স্বীকার করেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চালিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবারও কাশ্মীরের পেহেলগাঁওতে ফের পাক মদতপুষ্ট জঙ্গি হামলা চালায়। পর্যটক ভরা বৈতরণ ভ্যালিতে ভয়াবহ সেই আক্রমণে প্রাণ হারিয়েছেন 27 জন। এই হামলারও দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জঙ্গি গোষ্ঠী।
মঙ্গলবার দুপুরে ঘন পাইন বন ঘেরা সবুজ উপত্যকার বুক ছিঁড়ে হঠাৎই আছড়ে পড়েছিল কিছু বুলেটের শব্দ। হাসি মজা মুহূর্তে বদলে যায় ভয় আতঙ্কের শব্দে। জঙ্গির AK-47 এর মুখে লুটিয়ে পড়েছিল একের পর এক দেহ। আর এই আর্তনাদে হাসি চওড়া হয়েছে ইসলামাবাদের। তার প্রমাণ পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের বয়ানেই স্পষ্ট। পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক চৌধুরী দাবি করেন, বালুচিস্তানে জঙ্গি নিধনের দাম দিল্লিকে কাশ্মীর দিয়েই মেটাতে হতো। इसकी कीमत खून से देनी पड़े। तुम बलूचिस्तान में पाकिस्तानियों के खून से होली खेलोगे, इसकी कीमत तुम्हें दिल्ली से लेकर मकबूजा कश्मीर के अंदर तक अदा करनी पड़ेगी। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাকদার নিহত জঙ্গিকে স্বাধীনতা সংগ্রামী বলে দাবি করেন। हमने ये नहीं कहा, वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूं कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने ज़ाती अज़ाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफ़ा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ निशान इशारा करने की कोशिश की। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেদের পিঠ বাঁচাতে আমেরিকার উপর দোষ চাপাতেও পিছপা হননি। তিনি বলেন, প্রায় 30 বছর আমেরিকার জন্য এই খারাপ কাজ করছে পাকিস্তান। যদি ইসলামাবাদ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে এবং পরে 9/11 হামলায় যোগ না দিত, তাহলে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড নির্দোষ হতো। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সন্ত্রাস ছড়ানোর কাজ গর্বের সঙ্গে করে চলেছে পাকিস্তান, কিন্তু জঙ্গি সংগঠনগুলোকে দিনের পর দিন সমর্থন করা এবং প্রশিক্ষণই বা কেন দিচ্ছে প্রশাসন? পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলিকে ফান্ডিংয়েরও কল্পতরু কেন ইসলামাবাদ? চিরশত্রু ভারতকে দমিয়ে রাখার চেষ্টাতে মরিয়া পাকিস্তান। তবে কোনো সন্ত্রাসী যে ভারতকে দমিয়ে রাখতে পারবে না তা সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। কলকাতা টিভি। রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম একটা বিরতির পর। ভোট বড় বালাই, আর সেই ভোট বড় বালাই হওয়ার কারণেই অন্য সব কিছু ছেড়ে ভোটের দিকে, ভোটের রাজনীতির দিকে সবসময় মনোনিবেশ করতে হয় রাজনীতির কারবারিদের, এবং সেই কারণেই মাঝে মাঝে তারা বিচ্যুত হয়ে যান সাধারণ আবেগ, সাধারণ মানবিকতা থেকে। এই তেমনই একদিকে কাশ্মীরের আকাশ যখন ভরে উঠেছে আত্মীয় পরিজন হারানো মানুষদের হাহাকারে, আর সেই সময় অন্যদিকে বিহারের মধুবনের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে নীতিশ কুমারকে যেভাবে কথা বলতে দেখা গেছে, তাতে কারোর মনে হতেই পারে দিল গার্ডেন গার্ডেন হো গয়া। হ্যাঁ, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা হোক বা পেহেলগাঁও, রাজনীতিকে ছাপিয়ে ওঠে না কিছুই। এই মুহূর্তে পেহেলগাঁও কাণ্ডে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে কাঠগড়ায় কেন্দ্র, কিন্তু তাতেও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই। ঘটনার জেরে বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরলেও শোকাবহ আবহেই নির্বাচনমুখী বিহারের মধুবনীতে সভা করলেন, এড়িয়ে গেলেন সর্বদল বৈঠক। অন্যদিকে ঘটনার পরেই কাশ্মীরের ঝটিকা সফর সারলেও বস্তুত নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাক মদতে সীমান্ত পার সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য করলেও পেহেলগাঁও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নিরাপত্তা ত্রুটি নিয়ে দায় স্বীকার করলেন না মোদী। জঙ্গি গোষ্ঠীর পেহেলগাঁও হামলায় 27 জনের মৃত্যুতে শোকের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রশাসিত রাজ্য জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। গোটা উপত্যকায় কড়া নিরাপত্তা বলয় মোড়া থাকলেও বদ্ধভূমি পেহেলগাঁওয়ের বৈশরণ পুরোপুরি অরক্ষিত ছিল, আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ক্ষোভ খোদ মোদি শার খাস তালুক গুজরাটেও। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি, কাঠগড়ায় কেন্দ্র। আপাতভাবে এই প্রশ্নের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেও তার জবাবদিহির দায় বর্তায় প্রধানমন্ত্রী মোদীর।
মঙ্গলবারের জঙ্গি হামলার পরপরই সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী পূর্ব ঘোষিত কর্মসূচি ছাঁটাই করে দেশে ফিরে আসেন, কিন্তু জম্মু কাশ্মীর নয়, তার গন্তব্য হয় বিহার। আগামী নভেম্বরে সেখানে বিধানসভা ভোট। দেশময় শোকাবহ পরিবেশের মধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক নীতিশ কুমারের সঙ্গে মোদীকে খোশ মেজাজে দেখা গেল মধুবনীতে এক জনসভায়। পাক মদতে সীমান্ত পার সন্ত্রাস নিয়ে করা মন্তব্য করলেও পেহেলগাঁও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নিরাপত্তার ত্রুটি নিয়ে দায় স্বীকার করলেন না মোদী। महत्वपूर्ण मीटिंग में प्रधानमंत्री जी खुद रहना जरूरी है, क्योंकि वो जो निर्णय लेते हैं वो फाइनल होता है। अच्छा होता कि प्रधानमंत्री जी ऑल पार्टी मीटिंग में आते, उनको ऐसा लगा होगा कि शायद बिहार की ये मीटिंग ज़्यादा ज़रूरी है। हो सकता है कि उनके मन में ये बात हो, लेकिन मुझे एज मेंबर ऑफ पार्लियामेंट अच्छा नहीं लगा। পেহেলগাঁওর ঘটনা 2019 সালের পুলওয়ামা কাণ্ডে স্মৃতি উস্কে দিয়েছে। আত্মঘাতী জঙ্গি হামলায় 25 আধা সেনার নিহত হওয়ার 7 বছর পরেও খুনিরা চিহ্নিত হয়নি, বরং সপ্তদশ লোকসভার প্রচার পর্বে হওয়া সেই হত্যাকাণ্ডের পর উগ্র হিন্দু জাতীয়তাবাদের পালে হাওয়া দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদী। স্বভাবতই পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়েও মোদী প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাতেই সংসদের সর্বদল বৈঠকে বিরোধীদের প্রশ্নের মুখে নিরাপত্তার গাফিলতি মেনে নিলেও ঘটনা নিয়ে সংঘ পরিবার বিভাজনের রাজনীতিকে পুষ্ট করতে যে ব্যগ্রতা দেখাচ্ছে মোদীর ভূমিকা তাতেই ইন্ধন জুগিয়ে চলেছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা। রাজধর্ম পালন নয়, সংঘের এজেন্ডা পূরণেই কি তার অগ্রাধিকার? কলকাতা টিভি। এই তো গেল প্রধানমন্ত্রীর ভূমিকা। আচ্ছা, অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধী দলনেতা, তার কি ভূমিকা বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স। কংগ্রেসের তরফে সরকারকে সব রকম ভাবে সমর্থনের আশ্বাস পেহেলগাঁও কাণ্ডে। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর আসতেই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফেরেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত শ্রীনগরে পৌঁছে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এখনো কাশ্মীরে পা রাখেননি প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে দেশের বাইরে থাকতে পারেননি উদ্বিগ্ন রাহুল গান্ধী। তাই আমেরিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন রাহুল, পৌঁছেছেন কাশ্মীরে। দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে জঙ্গি হামলায় আহতদের দেখতে যান আর্মি বেস হাসপাতালে। পরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠকও করেন বিরোধী দলনেতা। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই সহমত দল, জানালেন রাহুল গান্ধী। Okay, don't worry. अरे नहीं, हम लोग फौज हैं, हम लोग। ভূস্বর্গ ভয়ঙ্কর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই নৈসর্গিক উপত্যকায় কার্যত অন্ধকার নেমেছে। 27 জন পর্যটকের মৃত্যুতে রক্তে রেঙেছে সবুজে ঘেরা পেহেলগাঁও। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর আসতেই সৌদি সফর কাটছাট করে দেশে ফেরেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত শ্রীনগর পৌঁছে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এখনো কাশ্মীরে পা রাখেননি প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে দেশের বাইরে থাকতে পারেননি উদ্বিগ্ন রাহুল গান্ধীও। তাই আমেরিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন রাহুল, পৌঁছেছেন কাশ্মীরে। হামলার নেপথ্যে পাক মদত প্রমাণিত। পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অ্যাকশনের পথেও হেঁটেছে ভারত। এই পরিস্থিতিতে কাশ্মীরে রাহুল গান্ধী। ইতিমধ্যে সন্ত্রাস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। রাজস্থানে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে ভারতীয় সেনা। ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। এই প্রশ্ন যখন উঠছে, তখন দেশবাসীকে একজোট হওয়ার বার্তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। And it is very important that every single Indian stands united, stands together, so that we can defeat what the terrorists were trying to do. শুক্রবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন রাহুল। বৈঠক শেষে জঙ্গি হামলায় আহতদের দেখতে যান আর্মি বেস হাসপাতালে। পরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা।
কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই সহমত দল, জানালেন রাহুল। The united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. I also met Chief Minister and LG, and they briefed me about what had happened, and I assured both of them that myself and our party is going to support fully. Thank you very much. সন্ত্রাস দমনে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি পাকিস্তানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ করেছে তাতে সর্বসম্মত হয়ে সমর্থন জানিয়েছে বিরোধীরাও। বৃহস্পতিবার সর্বদল বৈঠকের পরেও মোদির সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠকের পরেও একই বার্তা শোনা গেল রাহুলের গলায়। কলকাতা টিভি। কাশ্মীরের ঝোড়ো হাওয়া আছড়ে পড়েছে বাংলাতেও, থমথম করছে নদিয়ার পাথরঘাটা। বাতাসে ভেসে বেড়াচ্ছে জওয়ান ঝন্টু শেখের পরিবারের কান্না। উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হন নদিয়ার তেহট্টের জওয়ান ঝন্টু শেখ। প্রায় 2 বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর, ছিলেন প্যারা কমান্ডোতে। উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হতেই সেখানে যান তিনি, সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহেই ভুল করে বর্ডার পার করায় ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি রিসরার বাসিন্দা। 48 ঘন্টা কেটে গেলেও এখনো ফেরত আসেননি তিনি। দফায় দফায় চলছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। নদিয়ার পাথরঘাটায় শহীদ ঝন্টু শেখের বাড়িতে যখন শোকের ছায়া, তখনই রিসরায় দুশ্চিন্তার প্রহর গুনছেন পূর্ণম সাউয়ের পরিবার। এখন কান্নাই সম্বল পরিবারের। থমথমে পাথরঘাটা। উধমপুরে সেনা জঙ্গিগুলির লড়াইয়ে নিহত তেহট্টের জওয়ান ঝন্টু শেখ। শোকস্তব্ধ এলাকা। প্রায় 2 বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর, ছিলেন প্যারা কমান্ডোতে। উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হতেই সেখানে যান তিনি, সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তোমাকে আমি খুঁজছি, এমন ছোটা বার গুলি লেগেছে, ওইটাই শুনেছি। বাড়ি এসে আমাকে সময় সান্ত্বনা দিয়েছে, আমার ছেলের হাতে গুলি লেগেছে। আমি তাহলে আল্লাহ আমার ছেলে ভালো, তুইও আমার ছেলে ভালো থাক, এই কথা বলেছি। আর আমি জানতে পারছি আমার ছেলে নেই। আমার বুক মরম করছে, আমার ছেলে নেই। খুব কষ্ট করে মানুষ করছে, খুব কষ্ট করে মানুষ। সোশ্যাল মিডিয়ায় স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন শহীদ ঝন্টুর স্ত্রী শাহনওয়াজ পারভিন। নিহত শহীদের স্ত্রী এবং এক কন্যা ও এক পুত্র আগ্রায় থাকতেন। শুক্রবার ভোরে 2 সন্তানকে নিয়ে পাথরঘাটার বাড়ি ফিরেছেন শাহনওয়াজ, কিন্তু বাড়ি ফেরার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। আমাকে কেউ বলেনি, আমাকে সবাই লুকিয়েছে, ওই ম্যাম সাহেবগুলো কেউ বলেনি, ইউনিটে কেউ আমাকে বলেনি। আমি আজ নিজে আমি মোবাইল থেকে বার করেছি, কেউ আমাকে বলেনি, সবাই আমাকে লুকিয়েছে। ঘরে ফেরার কথা থাকলেও ফেরা হলো না শহীদ ঝন্টু আলী শেখের। এখন তার কফিনবন্দি দেহ ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন পরিবার সহ এলাকাবাসী। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহেই ভুল করে বর্ডার পার করায় ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি রিসরার বাসিন্দা। 48 ঘন্টা কেটে গেলেও এখনও ফেরত আসেননি তিনি। দফায় দফায় চলছে দুই দেশে ফ্ল্যাগ মিটিং। নদিয়ার পাথরঘাটায় শহীদ ঝন্টু আলীর বাড়িতে যখন শোকের ছায়া, তখন রিসরায় দুশ্চিন্তায় প্রহর গুনছেন পূর্ণম সাউয়ের পরিবার। কলকাতা টিভি। টেরোরিজম ধাক্কা দিল ট্যুরিজমকে। 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন 27 জন পর্যটক। ঘটনায় কাশ্মীরের পর্যটন ঘিরে তৈরি হয়েছে বড়সড় সংকট। পর্যটনের পাশাপাশি প্রভাব পড়তে চলেছে বেকারত্ব, আর্থিক বৃদ্ধি এবং বিনিয়োগের ক্ষেত্রেও। দুশ্চিন্তায় ট্যুর অপারেটররা, মন খারাপ পর্যটকদের। কাশ্মীরে ঘুরতে যাওয়া বাঙালি পর্যটকের সংখ্যা যথেষ্ট, কিন্তু সন্ত্রাস হামলার আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে কাশ্মীর ট্যুর বাতিল করছেন ট্যুর অপারেটররা। অনলাইনে বাতিল হচ্ছে কাশ্মীরগামী ট্রেনের টিকিট।
ওয়েটিং লিস্ট থেকে আরএসিতে এসে দাঁড়িয়েছে যাত্রী তালিকা, প্রায় 40 থেকে 50% টিকিট বাতিলের পথে। অন্যদিকে পাক আকাশসীমা বন্ধ, ভারতের বিমানগুলিকে ঘুর পথে যেতে হবে, ফলে বাড়তে চলেছে প্রায় 12% যাত্রী ভাড়া। কাশ্মীরের পহেলগামের ঘটনা শুধু প্রাণহানির দিক থেকে নয়, পাশাপাশি অর্থনীতির ওপরেও এক সম্ভাব্য ধ্বংসাত্মক আঘাত হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে এক স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে মাথা তুলে দাঁড়াচ্ছিল কাশ্মীর। 2020 সালে 34 লক্ষ পর্যটক, 2023 সালে 2,11 লক্ষ পর্যটক, 2024 সালে বেড়ে রেকর্ড 2,36 লক্ষ পর্যটকের সমাগম। এর মধ্যে 65,000 বিদেশি পর্যটক। 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছিল 7.6%, টাকার অঙ্কে 2,65 লক্ষ টাকা। 2019 থেকে 2025 সালের মধ্যে 4.89% বার্ষিক বৃদ্ধির হার অর্জন করে। 2018 সালে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা ছিল 228, 2023 সালে কমে দাঁড়িয়েছিল মাত্র 46। এর ফলে পর্যটনকে ঘিরে বিনিয়োগ অর্থনৈতিক গতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠছিল। পহেলগামে হামলার আগে পর্যন্ত জম্মু কাশ্মীরের অর্থনৈতিক গতি ছিল শক্তিশালী। কাশ্মীরে ঘুরতে যাওয়া বাঙালি পর্যটকের সংখ্যাও যথেষ্ট, কিন্তু সন্ত্রাস হামলার আবহে বেড়াতে গিয়ে পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে ট্যুর বাতিল করছেন ট্যুর অপারেটররা। মুহূর্তে সমস্ত ট্যুরিস্ট খালি করে চলে আসছে ভ্যালি, এক নম্বর। কেন ভ্যালিতে প্রচুর ট্যুরিস্ট ছিলেন, প্রচুর ট্যুরিস্ট আস্তে আস্তে তারা নিজেরাই আতঙ্কিত, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের গত 24/4 তারিখে একটা ট্যুর ছিল, সেটাকে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। বিরাট বড় ধাক্কা। পর্যটন শিল্পটা যে জায়গায় চলে গেছে, মানুষ এখন বেড়ানোর জন্য ভীষণভাবে আগ্রহী এবং বেড়াতে ইচ্ছুক, এবং সেই জায়গাটার থেকে এখন সবাইকে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে নতুন করে যে আমরা কি আর যাবো। কাশ্মীরের পর্যটন ব্যবস্থা অনেকটাই বিস্তৃত। 1500-রও বেশি হাউসবোট, 3000-এরও বেশি হোটেল রুম, ট্যাক্সি অপারেটর, ট্যুর গাইড, ঘোড়া চালক এবং হস্তশিল্প বিক্রেতার ওপর নির্ভরশীল। হামলার জেরে প্রচুর বুকিং বাতিল হওয়ায় আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনলাইনে বাতিল হচ্ছে কাশ্মীরগামী ট্রেনের টিকিট। ওয়েটিং লিস্ট থেকে আরএসিতে দাঁড়িয়েছে যাত্রী তালিকা, প্রায় 40 থেকে 50% টিকিট বাতিলের পথে। দুঃখের সহকারে এটাকে ক্যান্সেল করতে হচ্ছে আমাদের, কেননা বেড়াতে গিয়ে ভয়ে ভয়ে থাকা এটা তো উচিত নয়। বেড়াতে লোকে আনন্দে যায়, হ্যাঁ, সেই আনন্দটাই যদি চলে যায় তাহলে আর কি থাকলো। সেই জন্য কাশ্মীরের ট্যুরটা আমরা ক্যান্সেল করছি। আর যেহেতু একটা ট্যুর করার ইচ্ছে করেছিলাম, সেহেতু এখানে এসে আর একটা তামিলনাড়ু ট্যুর একটা আছে, সেটাতে আবার যাওয়ার চেষ্টা করি। কাশ্মীরে উড়ান নিয়েও উঠেছে প্রশ্ন। পাক আকাশসীমা বন্ধ, ভারতের বিমানগুলিকে ঘুর পথে যেতে হবে, বাড়তে পারে কত ভাড়া, বিকল্প পথ কি, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ভারতের বিমান চলাচলে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্য সুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।